গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 15 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 14টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং যে কোশ্চেনগুলো তোমাদের আজকের এই সেটে থাকছে, ক্লাসের শেষে সেই কোশ্চেনগুলো বাড়িতে 3 থেকে 4 বার কিন্তু প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকে 15 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একজন গোয়ালা 630 টাকায় 70 লিটার দুধ কিনে তাতে 5 লিটার জল মেশাচ্ছে। যদি সে এটিকে 9 টাকা লিটার দরে বিক্রি করে তবে তার লাভের শতকরা হার কত? আচ্ছা, তার আগে বার করে নি যে 630 টাকায় সে দুধ কিনছে কতটা, 70 লিটার দুধ কিনছে। এখন এই দুধের সাথে 5 লিটার কি করছে, জল মেশাচ্ছে। তো এখন দুধ এবং জল মিশে টোটাল মিশ্রণ কত লিটার হচ্ছে? টোটাল মিশ্রণ হচ্ছে 70 লিটার প্লাস 5 লিটার, হয়ে যাচ্ছে সেটা 75 লিটার, 75 লিটার মিশ্রণ হচ্ছে, যার মধ্যে দুধ আছে 70 লিটার আর 5 লিটার আছে জল। এই 75 লিটার মিশ্রণ কত টাকায় বিক্রি করছে? কোশ্চেনে বলেছে 9 টাকা লিটার দরে বিক্রি করছে। তো এর সাথে 9 টাকা গুণ করো, তাহলে পেয়ে যাবে 75 লিটার এই মিশ্রণের দাম কত। তো 9 গুণ করলে 5 9 45 এর 5 হাতে 4 4 7 9 63 আর 4 হবে 67, অর্থাৎ 675 টাকায় কি করছে, 675 টাকায় বিক্রি করছে। অর্থাৎ এটা কি, এটা হলো সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস দেখো সিপি বলে দিয়েছে কোশ্চেনে 630 টাকা। তাহলে এখান থেকে পেয়ে যাবে প্রফিট কত টাকা হচ্ছে। তো প্রফিট কিভাবে বার করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগফল, অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে বিয়োগ করলে। তো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 675 টাকা, কস্ট প্রাইস হলো 630 টাকা, বিয়োগ করলে এখান থেকে প্রফিট কত টাকা হচ্ছে, 45 টাকা প্রফিট হচ্ছে, পেয়ে গেলে। বলেছে এখানে লাভের শতকরা হার কত, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তো প্রফিট পার্সেন্টেজ সমান সবসময় মাথায় রাখবে, প্রফিট পার্সেন্টেজ কস্ট প্রাইসের উপর অর্থাৎ ক্রয় মূল্যের উপর বার করা হয়। তো ক্রয় মূল্যের উপর কত প্রফিট হচ্ছে তার সঙ্গে 100 গুণ করলে প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবে। তো প্রফিট হয়েছে কত, 45 টাকা, এখানে লেখো। কস্ট প্রাইস কত, দেখো বলা আছে কোশ্চেনেই 630 টাকা। 100 একের মধ্যে কত, 100 এর মধ্যে কত, কাটাকুটি করলে এখান থেকে পার্সেন্টেজ পেয়ে যাবে। তো এখান থেকে 0 আর 0 কাটলো, 9 দিয়ে কাটো 7 নং 63, 9 দিয়ে কাটলে 5 9 45। তো এখান থেকে পাচ্ছ কত, 50/7, অর্থাৎ 50/7 কে আমরা এখানে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে 7 পূর্ণ 1/7। তো 7 পূর্ণ 1/7 পার্সেন্টেজ, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। 36টা বইয়ের ক্রয় মূল্য 30টা বইয়ের বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? তো পিএসসি ফুড এসআই এক্সামের আগে এই টাইপের কোশ্চেন বহুবার করিয়ে দিচ্ছি এবং পিএসসি ফুড এসআই এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু দিয়েছে এবং ক্লার্কশিপের এক্সামেও দেবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে দেখো কিভাবে বার করবে। এখানে বলেছে 36টা বইয়ের ক্রয় মূল্য 30টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। তো আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে একটি বইয়ের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 1 টাকা। তাহলে 36টা বই কিনতে আমার কত টাকা লেগেছে, 36টা বইয়ের ক্রয় মূল্য কত আমি ইজিলি পেয়ে যাব। 36টা বইয়ের ক্রয় মূল্য হবে 1 ইন্টু 36 টাকা, অর্থাৎ 36 টাকা হবে 36টা বইয়ের ক্রয় মূল্য। এবার এখান থেকে বার করো যে 30টা বইয়ের ক্রয় মূল্য কত। তো 30টা বইয়ের কস্ট প্রাইস ক্রয় মূল্য, প্রত্যেকটা বই যদি 1 টাকায় কিনি তাহলে 30টা বই কিনতে আমার কত টাকা লাগবে, 30 টাকা লাগবে। এবার কোশ্চেনের দিকে খেয়াল করো। কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে 36টা বইয়ের ক্রয় মূল্য যে টাকাটা হচ্ছে, মানে 36 টাকা যেটা হচ্ছে সেটা 30টা বইয়ের বিক্রয় মূল্য সমান, অর্থাৎ 30টা বই বিক্রি করছে, 30টি বইয়ের সেলিং প্রাইস কত, 30টি বইয়ের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য 36 টাকা, অথচ 30টা বই কিনেছে কত, 30 টাকায়। তো 30টা বই 30 টাকায় কিনেছে, 36 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত টাকা হচ্ছে, 36 টাকা থেকে 30 টাকা বিয়োগ করে দাও, 6 টাকা তার প্রফিট হচ্ছে। এখানে লাভের শতকরা হার অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তো প্রফিট পার্সেন্টেজ
কস্ট প্রাইসের উপরে বার হয় সবসময়। তো কস্ট প্রাইস কত ছিল 30 টাকা, 30 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত 6 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত 20% প্রফিট হচ্ছে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 1600 টাকার 2 বছর 3 মাসের সরল সুদের হারে 252 টাকা সুদ হলে বার্ষিক সুদের হার কত? তো ইজি কোশ্চেন, সূত্র কি আই ইকুয়াল টু অর্থাৎ সুদ ইকুয়াল টু পি টি আর বাই 100, ছোটবেলা থেকেই পড়ে আসছি। সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু কি, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। আচ্ছা, এখানে এই যে 2 বছর 3 মাস, 2 বছর 3 মাস এটাকে আমরা ফার্স্টে বছরে কনভার্ট করব। তো 2 বছর থাকলো, 2 বছর আর প্লাস 3 মাস যেটা, তো 3 মাসকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাও হয়ে যাবে কি, এটাও হয়ে যাবে বছর। তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে এখানে 1 এর 4, তাহলে 2 পূর্ণ 1 এর 4 বছর, 2 পূর্ণ 1 এর 4 বছর মানে 4 দুগুণ 8 আর 1 এর 9 এর 4 বছর। তো 9 এর 4 বছরের জন্য আমার এখানে সরল সুদ ইনভেস্ট করা হয়েছিল। তো সুদ কত হয়েছিল দেখো, কোশ্চেনে বলেছে 252 টাকা, তো সুদের জায়গায় 252 লিখলাম। আসল কত ছিল, আসল ছিল 1600 টাকা, এখানে 1600 লিখলাম। টাইম টি ইকুয়াল টু কত দেখো এখানে বার করেছি 9/4 বছর, তো 4 নিচে নেমে যাবে, তো 4 আমি এখানে নিচে লিখলাম ইনটু এখানে আমার সুদের হার বার করতে হবে অর্থাৎ আর এর ভ্যালু বার করতে হবে বাই কত 100। এবার এখান থেকে কাটাকুটি করলে আর এর ভ্যালু তোমরা পেয়ে যাবে। তো 0 0 এখান থেকে কাটলো, 0 0 কাটলে এখান থেকে দেখো 4 দিয়ে কাটলে হচ্ছে 4 এ 4 এ 16, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, আর এখানে থাকছে 7 আর 2 8 9 72, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 7 28, অর্থাৎ আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 7%, অর্থাৎ সুদের হার কত 7%। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কিছু মূলধন বার্ষিক 5% এবং 8% সরল সুদের হারে একই সময়ে 2200 টাকা এবং 2320 টাকা সুদ আসল হয়, তবে সময় কত লাগবে, মানে কত বছরে এটা হচ্ছে সেটা এখানে জানতে চাইছে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বলবো ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু বাড়িতে 3 থেকে 4 বার কিন্তু প্র্যাকটিস করবে। এর লজিকটা ফার্স্টে বুঝে নাও। এখানে ওই একই সূত্র, মানে আই ইকুয়াল টু পি টি আর বাই 100 সরল সুদে যে সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি ধরে নেব যে আসল x টাকা, আসল এখানে বলে দেওয়া নেই, তো আসল ধরে নেব কত, আসল ধরে নেব x টাকা, আর সময় কত লাগছে, সময় লাগছে আমি ধরে নেব এখানে টি বছর সময় লাগছে, টি বছর আর x টাকা আসল। এবার এখানে দেখো, এখানে বলছে যে প্রথম যে মূলধন অর্থাৎ x টাকাটা 5% সরল সুদে আমি রাখছি। তো x টাকা যদি 5% সরল সুদে রাখি তাহলে একটা আমি সুদ পাবো, সেই সুদটা দেখো এখানে বলেছে সুদ আসল মিলিয়ে বলেছে এত টাকা। আবার 8% হারে যদি আমি রাখি সরল সুদের হারে, তাহলে আমি কিছু একটা সুদ পাবো, তো সেই সুদ আর আসল মিলে বলেছে 2320 টাকা। তো এই দুটোর ডিফারেন্স করলে আমরা কিন্তু সুদটা পেয়ে যাব। অর্থাৎ বলতে চাইছি যে 8% হারে x টাকা আসল ধরেছিলাম, x টাকা কত টাইমে, টি বছর টাইমে সুদের হার কত 8%, এই হারে যে সুদটা হচ্ছে। আবার 5% হারে যদি আমি এই সেম টাকাটাকে রাখি অর্থাৎ x টাকা টি বছরের জন্য যদি আবার 5 x টাকা 5 বছরের জন্য 5% হারে যদি আমি আবার রাখি, সরি x টাকা টি বছরের জন্য 5% হারে যদি আমি রাখি, তাহলে সুদ আমি এখান থেকে পেয়ে যাব। এই দুটো সুদের যে অন্তরফল, সেই অন্তরফলটা আমি এখান থেকে পাচ্ছি। দেখো কোথা থেকে পাচ্ছি, এই 2320 টাকা হলো 8% হারে টাকা রাখা সুদ আসল, আর 2200 টাকাটা হলো 5% হারে যদি টাকাটা রাখি সেই সুদ আসল। তো এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হয়ে যাবে কি, এই ডিফারেন্সটা হবে এই দুটো পার্সেন্টেজ হারে টাকাটা রাখলে তাদের যে সুদের ডিফারেন্স, সেই সুদের ডিফারেন্সটা হবে এই দুটোর ডিফারেন্স। তো 2320 মাইনাস আমরা বলতে পারি 2200 টাকা, এটা হবে এর সমান। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা পেয়ে যাব আসল এবং সময়ের গুণফল পাবো, কারণ এখানে দেখো এক্স টি আছে। তো এখান থেকে ফার্স্টে আমি
এক্স টি বাই 100 কমন নিচ্ছি, কমন নিলে থাকছে 8 - 5, আর ডান সাইডে বিয়োগ করলে থাকছে দেখো এখানে 120। তো 8 - 5 বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 3 হচ্ছে, তো আমি এখানে ডাইরেক্ট 3 লিখছি। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে কত, হচ্ছে 40। তো এক্স টি ভ্যালু কত পেলে, 40 ইন্টু 100, তো কত হচ্ছে 4000 টাকা হবে এক্স টির ভ্যালু। এবার এখান থেকে তোমাদের বার করতে বলেছে যে টাইম কত লাগবে। তো তার জন্য এখানে দেখো আমি যদি প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ 5% হারের ক্ষেত্রে আমি যদি ধরি যে এক্স টাকা হলো আসল টাকা এবং 5% হারে যদি আমি এক্স টাকাটাকে টি বছরের জন্য রাখি, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে এই টাকাটা হচ্ছে। তো এই এক্স টাকার সঙ্গে আমি সুদটাকে যদি যোগ করি অর্থাৎ আসলের সঙ্গে সুদ যোগ করলে আমি পাবো কি, সুদ আসল। তো সেই সুদ আসল দেখো কোশ্চেনে বলা আছে কত, 2200 টাকা। তো এখানে আমি 2200 টাকা আমি এখানে লিখলাম। এবার এখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে যাব। তো এখান থেকে দেখো, এখান থেকে এক্স এক্স প্লাস এই এক্স টি বাই এক্স টি ভ্যালুটা এখানে বসাও। এক্স টি ভ্যালু দেখো এখানে আমরা আগেই বার করেছি 4000 টাকা, তো এখানে 4000 ফার্স্টে বসালাম ইন্টু 5 বাই এখানে কত হচ্ছে 100 ইকুয়াল টু 2200 এখান থেকে কাটলো। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে পাচ্ছ দেখো 5 4 5 কত, 4 5 20 মানে 200 ইকুয়াল টু 2200। তো এক্স এর ভ্যালু কত পাবে, এক্স এর ভ্যালু 200 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এক্স এর ভ্যালু পেয়ে যাবে 2000। তো এখানে দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত, এক্স এর ভ্যালু 2000 পেয়ে গেলে, তো এই সমীকরণ থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে। এক্স এর জায়গায় বসিয়ে দাও 2000 ইন্টু টি, তার ভ্যালু এখানে আছে কত 4000। তো 2000 আর 4000 কাটলে হয়ে যাচ্ছে কত 2, তো টি এর ভ্যালু কত 2, অর্থাৎ সময় কত দিন লাগবে, সময় লাগবে 2 বছর। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। যদি জানতে চাইতো আসল কত, তো এক্স এর ভ্যালু দেখো আমি এখানে 2000 টাকা পেয়েছি, তো আসল হবে 2000 টাকা। যেটা জানতে চাইবে সেইভাবে কিন্তু এখানে অ্যান্সারটা তোমরা করবে। তো কোশ্চেনটা একটু বোঝার আছে, সেই কারণে কিন্তু তোমাদেরকে আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসের শেষে ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তারপরে যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরো আরেকবার কোশ্চেনটা বুঝিয়ে দেবো। এবং বাড়িতে অবশ্যই কিন্তু এই যে কোশ্চেনগুলো করানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে স্পেশালি পুলিশের এক্সামের জন্য আর এসএসসির এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। এছাড়া এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে প্রত্যেকটা এক্সামের জন্য। এই ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো রকম ইনফরমেশন থাকলে সমস্ত ইনফরমেশন তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো এখনই দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। আর শুধুমাত্র ম্যাথের জন্য, পিএসসি ক্লার্কশিপের জন্য আর পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচ যেটা, সেটা শুধুমাত্র পাবে এই চ্যানেলে। এটা ছাড়া আদার্স সমস্ত এক্সামের জন্য, অর্থাৎ পুলিশের এক্সাম, এসএসসির এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের আরেকটা নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই দুটো চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে এখানে বলছে মূলধন কত ছিল। তো আমি ধরে নিচ্ছি আসল ছিল এক্স টাকা, বলেছে 4% হারে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত বছরের জন্য, 2 বছরের জন্য। তো যখনই এইরকম টাইপের কোশ্চেন দেবে, একটা তো আছে সেই আমরা গতানুগতিক যে সূত্র পড়ে এসি, অ্যামাউন্ট সমান
পি ইন্টু 1 প্লাস আর বাই 100, যেখানে পি সমান আসল, আর সমান সুদের হার, এন সমান টাইম, আর এ সমান অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ আসল মিলিয়ে। তো এই সূত্রে বসিয়ে করলে টাইম বেশি লাগবে। এক্সাম হলে বসে যে প্রসেসে তোমাদের সলভ করতে হবে সেই প্রসেসটা এখানে দেখাচ্ছি। তো ফার্স্টে ধরে নেবে এক্স টাকা হলো মূলধন। এবার বলেছে কি 4% হারে চক্রবৃদ্ধি সুদ। তো 4% হারে যদি 1 বছরের জন্য হয়, এখানে কোশ্চেনে 2 বছর জানতে চাইছে, তো 1 বছরের জন্য যদি হয়, আচ্ছা এখানে কি বলেছে 4% হারে চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়। আচ্ছা এত টাকা এটা সুদ আসল হয়, হ্যাঁ। এবার যদি এখানে তোমরা দেখো যে এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছে, তো এখানে 4% চক্রবৃদ্ধি সুদ তুমি ধরে নাও ফার্স্ট বছরের জন্য। তো ফার্স্ট বছর যদি এক্স টাকার উপর 4% সুদ হয়, তাহলে কত টাকা? 104 টাকা হচ্ছে। তো 104%, তো এটা হলো ফার্স্ট বছরের জন্য। 2 বছর বলেছে, তাহলে চোখ বন্ধ করে দুবার এটা গুণ করে দাও। এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত? 1352 টাকা। এবার এখানে কোশ্চেনে খেয়াল করবে, এখানে যেমন বলে দিয়েছে যে 1352 টাকাটা কি, 1352 টাকাটা হলো সুদ আসল মিলিয়ে 2 বছরে 1352 টাকা হচ্ছে। যদি উল্লেখ করে যায় যে 1352 টাকা 2 বছরে শুধুমাত্র সুদ হচ্ছে, তো তখন আমি কি করব? 104 না গুণ করে 4% হারে বাড়ছে, তো এখানে 4/100 মাল্টিপল করব। তো যেমন এখানে উত্তর জানতে চাইবে তেমন ভাবে আমরা অঙ্কটা সলভ করব। তো এখানে ফার্স্টে কাটাকুটি করো, এখান থেকে কাটলে এখান থেকে 4 2 8, 4 6 24, 4 দিয়ে এখান থেকে কাটছে 5-এর 4 দিয়ে কাটো, 4 2 8, 2 4 6 24, 4 দিয়ে কাটলে 4 2500, এখানে 4 দিয়ে কাটো 26, এখানে নিচে আসছে কত? 25। 13 দিয়ে কাটো, 13 2 26, এখানে 13 1 13, 0 4 13 52। আবার 13 দিয়ে কাটো, 13 দিয়ে 26, 13 দিয়ে কাটলে 8 13 104, 2 2 4 কাটো, তাহলে এখানে থাকছে কত? এখানে থাকছে 2। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 25 ইন্টু 25 ইন্টু কত হচ্ছে? 2। তো 25 দুগুণ 50, তো 25 ইন্টু 50 মানে 5 25 125, 1250 অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। 2012 সালে কোম্পানিটির আয় ছিল এত টাকা। 2010 সালে কোম্পানিটির আয় কত ছিল? তো এই সেম লজিকের উপরে কোশ্চেন। তো আমি ধরে নেব 2010 সালে কোম্পানিটির আয় ছিল এক্স টাকা। প্রত্যেক বছরে যদি 20% করে বৃদ্ধি পায়, তাহলে কত হচ্ছে? 120/100% করে বৃদ্ধি পাচ্ছে। কত বছর হয়েছে? 2010 থেকে 2012 সাল মানে কত বছর? 2 বছর। তাহলে গুণ করব কতবার? দুবার গুণ করব। তো 120/100 দুবার গুণ করব। এর ভ্যালুই দেখো এখানে বলে দিয়েছে 26 26 64 তিনটে 0। এখানে ভ্যালু বলে দিয়েছে কি 26 64 26 64 তিনটে 0। এবার এখান থেকে কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 0 0 এখান থেকে কেটে গেল। এখানে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 12 2 24, 2 থাকছে, 12 2 24, 12 2 24, ট্রিপল 0 বসলো। আবার 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে কাটো, 12 1 12, এখানে থাকছে 10, 102, 8 12 96, তাহলে 6 0 5 12 60, ডবল 0। তাহলে অ্যান্সার হবে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 18500, আর এখানে 100 ছিল, তো ডবল 0 এর সাথে যুক্ত হয়ে যাবে। অপশন বি দেখো এখানে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ ও বি একটি কাজ যথাক্রমে বলেছে, সরি, এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি একটি কাজ 15 দিনে, সি ও এ একটি কাজ 20 দিনে করে, এবিসি একত্রে কত দিনে কাজটা শেষ করবে? তো এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি। এখানে বলেছে এ আর বি কাজটা করছে 12 দিনে, বি আর সি মিলে কাজটা করছে 15 দিনে, সি অ্যান্ড এ মিলে কাজটা করছে 20 দিনে। 12 15 20 এলসিএম নাও, লসাগু নাও, লসাগু করলে পেয়ে যাবে 60। এটাই হবে টোটাল ওয়ার্ক। তো এখান থেকে তুমি এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে পাবে? 60 কে 12 দিয়ে ভাগ করো, পেয়ে গেলে 5। একইভাবে বিসি এর এফিসিয়েন্সি এখান থেকে পাচ্ছ 4। একইভাবে সি এর এফিসিয়েন্সি পাচ্ছ 60 কে 20 দিয়ে ভাগ করলে 3। তো এখান থেকে যদি এরা একদিন কাজ করে, একদিন কাজ করার মানে কি? এখানে দেখো এ আছে, এখানে এ আছে, মানে দুটো এ।
তারপরে এখানে বি আছে, এখানে বি আছে, দুটো বি, এখানে সি আছে, এখানে সি আছে, দুটো সি। তাহলে 2 আমি বাইরেই কমন নিয়েছি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে এদের এফিসিয়েন্সি যোগ করো, যোগ করলে 5 আর 4 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 4 9 আর 3 12। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 12। তো আমি যদি বলি যে এ বি আর সি এর এফিসিয়েন্সি কত, তো এই দুইটা ভাগ করে দাও 12 দিয়ে। তো 2 ভাগ করলে এখান থেকে পাচ্ছ, পেয়ে গেলে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 6। অর্থাৎ এ বি সি একদিনে যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? 6 ইউনিট কাজ করবে। টোটাল কাজ কত? টোটাল কাজ 60 ইউনিট। তাহলে এ বি এবং সি এর টাইম লাগবে কত? এদের টাইম লাগবে টোটাল ওয়ার্ক বাই এদের একদিনের এফিসিয়েন্সি। তো ভাগ করে দাও, ভাগ করলে এখান থেকে পাচ্ছ 10, অর্থাৎ 10 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক যথাক্রমে একটি কাজ 3, 4 এবং 12 দিনে সম্পূর্ণ করে। তবে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে আর কতজন বালককে নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটা 1 এর 4 দিনে সম্পূর্ণ হবে? এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, কোশ্চেনটা বোঝার আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে ভালোভাবে কোশ্চেনটা প্র্যাকটিস করবে। এখানে ফার্স্টে যেটা বলেছে, একটা ম্যান, একজন পুরুষকে আমি ম্যান বলে এখানে এম লিখলাম। তো একজন ম্যান কতদিনে কাজটা করছে? 3 দিনে কাজটা করছে, 3 দিন সময় নিচ্ছে। একজন ওম্যান, তার সময় লাগছে কতদিন? তার সময় লাগছে 4 দিন, তার সময় লাগছে। আর একজন বালক অর্থাৎ বয়, তার সময় লাগছে কত? তার সময় লাগছে 12 দিন, তার সময় লাগছে। এবার এখান থেকে আমি বার করব যেটা, সেটা হলো যে একজন মানুষের একটা কাজ করতে 3 দিন সময় লাগে। তো 3 দিন সময় লাগছে একটা মানুষের, তো 1 এর 4 দিনে একজন পুরুষ কত ইউনিট কাজ করবে? তো অর্থাৎ 3 দিনে, এখানে একটা ফার্স্টেরটা বোঝাচ্ছি, 3 দিনে কাজ করে কত অংশ? 1 অংশ কাজ করে। 3 দিনে একজন পুরুষ 1 অংশ কাজ করে, মানে টোটাল কাজটা সে কমপ্লিট করছে। টোটাল কাজ ধরে নিয়েছি 1 অংশ। তাহলে একদিনে কত অংশ কাজ করবে? একদিনে কাজ করবে 1 এর 3 অংশ। এবার যদি আমি বলি 1 এর 4 দিনে সে কত অংশ কাজ করবে, তো 1 এর 4 দিনে কাজ করবে 1 এর 3 ইন্টু 1 এর 4 অংশ, অর্থাৎ 1 এর 12 অংশ সে কাজ করবে। তাহলে একজন পুরুষ 1 এর 4 দিনে কত অংশ কাজ করলো? 1 এর 12 অংশ কাজ করলো। একইভাবে একজন মহিলা একদিনে কত অংশ কাজ করবে? 1 এর 4 অংশ। আর 1 এর 4 দিনে কত? এর সঙ্গে আবার 4 গুণ করে দাও, এই সেম একইভাবে। তো 1 এর 16 অংশ কাজ করছে। তো একজন পুরুষ, একজন একজন মেল আর একজন ওম্যান মিলে টোটাল 1 এর 4 দিনে কতটা কাজ করবে? আমি এখান থেকে এই যোগটা করলে এখান থেকে পেয়ে যাব। তো এখানে দেখো আছে 1 এর 12, আর এখানে পাচ্ছ কত? 1 এর 16। এই 12 আর 16 লসাগু নাও, লসাগু নিলে এখান থেকে পাবে কত? 48 লসাগু। তার মানে 4 12 48, 3 16 48। তো এখান থেকে পাচ্ছ 7 এর 48 অংশ কাজ। তো একটা ম্যান এবং একটা ওম্যান মিলে কত অংশ কাজ করছে? 7 এর 48 অংশ কাজ করছে। তো এখান থেকে আমি পেয়ে যাব যে আর কতটা কাজ বাকি আছে। তো বাকি কাজ কত? বাকি কাজ, টোটাল কাজ 1 অংশ, তার মধ্যে একটা ম্যান এবং একটা ওম্যান মিলে মাত্র 7 এর 48 অংশ কাজ করেছে। তাহলে বাকি কাজ হবে কত? বাকি কাজ হবে 41/48 অংশ, এটা হবে বাকি কাজ। এবং এই বাকি কাজটা কে করতে আসবে? বাকি কাজটা করতে আসবে বালক। দেখো এখানে বলেছে যে, এখানে জানতে চাইছে যে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে আর কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটা 1 এর 4 দিনে সম্পূর্ণ হবে। তো বাকি কাজ যেটা পড়ে আছে 41/48 অংশ, সেই 41/48 অংশ কাজটা কে করবে? 41/48 অংশ কাজটা করবে বালকরা এসে। তো এখান থেকে আগে ফার্স্টে বার করে নাও একইভাবে যে একজন বালক একদিনে কত অংশ কাজ করে। তো একজন বালক একদিনে 1 এর 12 অংশ কাজ করবে, আর 1 এর 4 দিনে কত অংশ কাজ করবে? এর সঙ্গে আবার 1 এর 4 গুণ করো, অর্থাৎ 1 এর 48 অংশ কাজ করবে
1 এর 4 দিনে একটি বালক, তাহলে কটা বালক লাগবে পেয়ে যাবে ইজিলি। কারণ কিভাবে পাবে, টোটাল কাজ পেয়ে গেছো, মানে বাকি কাজ যেটা পড়ে আছে সেটা হলো 41/48 অংশ। একটা বালক 1 এর 4 দিনে কাজ করে কত অংশ, 1 এর 48 অংশ। তো 1 এর 48 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাবে যে টোটাল কতদিন সময় লাগবে। তো এখানে হচ্ছে উল্টে গেলে 1 এর 48 উপরে চলে গেল, 48 কেটে গেল, টাইম লাগবে, সরি বালকের সংখ্যা লাগবে কত, বালকের সংখ্যা লাগবে 41টা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি চৌবাচ্চা ভর্তি চৌবাচ্চা একটি নল খালি করে 1 ঘন্টায়, অপর একটা নল খালি করে 30 মিনিটে। যদি নল দুটো একসঙ্গে খোলা হয় তবে কত সময়ে ভর্তি চৌবাচ্চাটা খালি হবে। তো এখানে বলেছে যে একটা ভর্তি চৌবাচ্চা যেটা ফিল করছে 1 ঘন্টায়, সরি একটা ভর্তি চৌবাচ্চা একটি নল 1 ঘন্টায় খালি করছে, অপর নল 30 মিনিটে খালি করছে। তো আমি ধরে নিচ্ছি ফার্স্ট নলটা এ নল, সে খালি করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। কেন মিনিট করলাম, কারণ পরবর্তীতে মিনিট দেওয়া আছে বলে আমি এককটা চেঞ্জ করে একই একক করে নিলাম। এবং সেকেন্ড নল কি করছে, সেকেন্ড নলের স্পিড বেশি, সে 30 মিনিটে খালি করতে পারে। তো দুটো নল একত্রে যদি চালানো হয় তাহলে কত সময় পর ভর্তি চৌবাচ্চাটা খালি হবে। তো এখান থেকে লসাগু করো 60 আর 30 এর লসাগু 60ই হবে, তাহলে এ এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি পাবে কত 2। তো এদের টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি 3। টোটাল ক্যাপাসিটি কত, ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি 60, অর্থাৎ ভর্তি চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি 60। সেটা দিয়ে যদি আমি প্রত্যেক মিনিটে যদি 3 ইউনিট জল বেরিয়ে যায় তাহলে টোটাল জল বেরোতে কত সময় লাগবে। তো টোটাল ক্যাপাসিটিকে টোটাল 1 মিনিটের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে টোটাল টাইম পেয়ে যাবে। তো ভাগ করলে এখান থেকে হচ্ছে কত, 20 মিনিট। তো অ্যান্সার হয়ে যাবে 20 মিনিট। এই কোশ্চেনটা আরেকটা ভাবে করা যায়, সূত্রটা ছিল xy/x + y। তো 60 মিনিট ইন্টু 30 মিনিট, 60 আর 30 কত, 90 মিনিট। তো এখানে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 20 60। তো যার যে প্রসেসটা ভালো লাগবে সে সেই প্রসেসে অ্যাপ্লাই করবে। চলে আসো পরের কোশ্চেন। এ ও বি এর সম দূরত্ব অতিক্রম করে যথাক্রমে 9 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। এবার বলছে এখানে যে যদি এ এর থেকে বি এর 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল। তো এই কোশ্চেনটা দুটো প্রসেসে দেখাবো। ফার্স্ট প্রসেস যেটা, সেটা হলো সূত্র অ্যাপ্লাই করে, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু, সূত্র পড়িয়েছিলাম, স্পিড 1 ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2, স্পিড 1 এবং স্পিড 2 এর ডিফারেন্স বাই স্পিড 1 ইন্টু স্পিড 2 এর ডিফারেন্স ইন্টু হলো টাইমের ডিফারেন্স। খেয়াল রাখবে একক যেন সেম থাকে। এখানে ডিস্টেন্স বার করতে বলেছে, স্পিড কত বলেছে, একটা স্পিড বলেছে 9 কিলোমিটার, একটা বলেছে 10 কিলোমিটার। 9 আর 10 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 1, এখানে বসে গেল 1। টাইম কত বলেছে, 36 মিনিট, টাইম ডিফারেন্স বলে দিয়েছে 36 মিনিট, সময় বেশি লাগে তো 36 মিনিট। এই মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ দেখো এখানে যে আমি স্পিড দুটো লিখেছি তাদের যে টাইমের একক সেখানে ঘন্টা দেওয়া আছে। তো এই 36 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে, ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে কাটাকুটি করো, এখানে 12 দিয়ে কাটলে 3 12 36, 5 12 60, 5 দিয়ে কাটো, 5 2 10। তো এখান থেকে পাচ্ছ 3 2 6, 6 নং কত, 54। তো ডিস্টেন্স কত, ডিস্টেন্স হবে 54 কিলোমিটার। এছাড়া এখান থেকে আরেকটা প্রসেস দেখাবো, এটা একটা প্রসেস যার অ্যান্সার হবে অপশন বি তে। দেখো অপশন বি তে 54 কিলোমিটার লেখা আছে, তো অপশন বি এর সঠিক অ্যান্সার। আরেকটা প্রসেস যেটা দেখাবো সেটা হলো বেসিক প্রসেস। বেসিক প্রসেস কি, এখানে দেখো বলেছে যে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যাচ্ছে। তো এখানে আমরা পড়ে এসেছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমি ধরে নেব যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি x কিলোমিটার। তো ডিস্টেন্স যদি x কিলোমিটার হয় আর স্পিড যদি আমার জানা থাকে তাহলে কত টাইম লাগবে সেটা বার করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি বলতে যাচ্ছি যে টাইম ইকুয়াল টু আমি লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স যদি x কিলোমিটার হয় আর 9 কিলোমিটার স্পিডে যদি আমি যাই তাহলে আমি পেয়ে যাচ্ছি টাইম। একইভাবে ডিস্টেন্স একই, ডিস্টেন্স x কিলোমিটার, আমি যদি 10 কিলোমিটার স্পিডে যাই তাহলে আমি এখান থেকে পেয়ে যাব টাইম। তো 10 কিলোমিটার কোন একটা ডিস্টেন্স, সেম ডিস্টেন্স যদি 10 কিলোমিটার স্পিডে যায় আর একজন 9 কিলোমিটার স্পিডে যায় তাহলে বেশি টাইম কার লাগবে, যে কম গতিবেগে যাচ্ছে। তো কম গতিবেগে যাচ্ছে x/9, তাই এটার থেকে এইটার টাইম বিয়োগ করলে
আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব যে এদের টাইমের অন্তর কত, টাইমের ডিফারেন্স কত, এবং সেই টাইমের ডিফারেন্স বলা আছে 36 মিনিট। মিনিটটাকে আমাকে কিন্তু ঘন্টায় কনভার্ট করতে হবে, তাই 60 দিয়ে একে ভাগ করলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ 3 12 36, 5 12 60, এখান থেকে 90 হচ্ছে। তাহলে এখান থেকে 10x মাইনাস হচ্ছে 9x ইকুয়াল টু কত হচ্ছে 3/5 হচ্ছে। এবার এখান থেকে দেখো 5 দিয়ে কাটলে 5 18 90, আর এখান থেকে পাচ্ছ x সমান 3 18 কত 54 কিলোমিটার। তো যার যে প্রসেস ভালো লাগবে সে সেই প্রসেস অ্যাপ্লাই করতে পারো, দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। তবে সব থেকে বেস্ট হলো এই সূত্রটা মুখস্থ রাখো, এই সূত্রটা কিন্তু অনেক কোশ্চেনে কাজে লাগবে। বিশেষ করে এক ধরনের কোশ্চেন দেয় যে এটা সেই কোশ্চেনেরই একটা অ্যাডভান্স রূপ। তো সেই কোশ্চেনটা একটুখানি বলে দিই, বলে যে 5 কিলোমিটার স্পিডে গেলে এত মিনিট লেটে পৌঁছাচ্ছে, আর যদি সে 7 কিলোমিটার স্পিডে যেত তাহলে এত মিনিট আগে পৌঁছাতো। তো তখন ডিস্টেন্স জানতে চাই, তো সেইখানেও কিন্তু এই সূত্রটা তোমাদের কাজে লাগবে, এবং ওই কোশ্চেনটা পিএসসি তে বহুবার দিয়েছে। চলে আসো পরের কোশ্চেন। একটি নৌকার স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে, আর স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, একটু কারেকশন করে নাও। এই অনুকূলটা কেটে এটাকে করো প্রতিকূল, আর এখানে প্রতিকূলটাকে কেটে এটাকে করো অনুকূল। অনুকূল জাস্ট এইটুকু চেঞ্জ করে নাও, তাহলে কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো বলেছে যে একটা নৌকা স্রোতের অনুকূলে যায় 1 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে? 5 মিনিটে। তো এখান থেকে তুমি স্পিড বার করতে পারবে। স্পিড কিভাবে বার করতে হবে? সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো অনুকূলের স্পিড কত? অনুকূলে যেতে স্পিড কত? অনুকূলে যেতে স্পিড হলো ডিস্টেন্স কত গিয়েছে? 1 কিলোমিটার ডিস্টেন্স গিয়েছে কত মিনিটে? 5 মিনিটে। মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এটা উল্টে গেলে হবে 1 × 60/5। তো 5 দিয়ে কাটলে 5 12 60, অর্থাৎ অনুকূলে স্পিড কত? 12 কিলোমিটার পার ঘন্টা। একইভাবে প্রতিকূলের স্পিড বার করো। প্রতিকূলের স্পিড কত? প্রতিকূলের স্পিড হলো, এখানে বলেছে যে ডিস্টেন্স যাচ্ছে কত? 6 কিলোমিটার। কত সময় যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ স্পিড এখানে বলাই আছে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এবার এখানে যখন তোমাদের কোশ্চেনে থাকবে যে অনুকূলের স্পিড বলে দেওয়া থাকবে এরকম, বা বার করে নিতে হবে, আর প্রতিকূল স্পিড তোমরা পেয়ে যাবে এরকম ভাবে, বা বলে দেওয়া থাকবে কোশ্চেনে, তখন যদি স্রোতের বেগ জানতে চাই বা নৌকার বেগ জানতে চাই, তখন কোনো সমীকরণ না পাতিয়ে ডাইরেক্ট লিখবে। কিভাবে লিখবে বলে দিচ্ছি এখানে, আজকের পর থেকে ভুল করবে না। নৌকার বেগ যদি জানতে চাই তখন এই অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড এই দুটোকে যোগ করবে, 12 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আর যদি জানতে চাই স্রোতের বেগ, স্রোতের স্পিড কত, স্রোতের বেগ কত, তখন কি করবে? অনুকূলের স্পিড থেকে প্রতিকূলের স্পিডটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তো এখান থেকে দেখো নৌকার বেগ পেয়ে যাচ্ছ 12 আর 6 যোগ করলে 18, 18/2 মানে 9 কিলোমিটার পার ঘন্টা হলো নৌকার বেগ। আর 12 থেকে 6 বাদ দিলে হবে কত? 12 থেকে 6 বাদ দিলে হবে 6, 6/2 কাটলে হবে কত? 3 কিলোমিটার পার আওয়ার হবে স্রোতের বেগ। তো আশা করব আজকের পর থেকে এটা ভুল করবে না। আর যদি সমীকরণ দিয়ে বসাতে চাও তো এইভাবে বসাতে পারো যে নৌকার বেগ x ধরে নিলে, স্রোতের বেগ y ধরে নিলে, তো x + y মানে 12 কিলোমিটার। নৌকার বেগের থেকে সবসময় মাথায় রাখবে প্রতিকূলের বেগের ক্ষেত্রে নৌকার বেগের থেকে স্রোতের বেগ সবসময় বিয়োগ হয়। তো নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে তার স্পিড কত বলা আছে? বলা আছে 6 কিলোমিটার। এইভাবে সমীকরণ লিখে এক্স ওয়াই এর ভ্যালু এখানে বার করলেই সেই একই ভ্যালু বার হবে। তবে সব থেকে বেস্ট প্রসেস যেটা ফার্স্টে বলে দিলাম, যে নৌকার বেগ বা স্রোতের বেগ যাই দিক না কেন, যদি অনুকূল এবং প্রতিকূলের স্পিড বলা থাকে তো এইভাবে বার করবে। চলে আসো পরের কোশ্চেন। বলছে 30 লিটার একটি অ্যাসিডের মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত বলে দিয়েছে 2:3। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে মিশ্রণটি অ্যাসিড ও জলের অনুপাত হবে 2:5? তো এই কোশ্চেনটা দুটো প্রসেসে দেখাবো। ফার্স্টে দেখো এখানে বলছে যে 30 লিটার মিশ্রণ ছিল। কিসের কিসের মিশ্রণ ছিল? অ্যাসিডের মিশ্রণ ছিল আর ছিল জলের মিশ্রণ। কোন অনুপাতে ছিল? ছিল 2:3 অনুপাতে। তো 2:3 অনুপাতে থাকলে এখানে 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে হয় 5। তো 5 ইউনিটের ভ্যালু দেখো বলা আছে কত? 30 লিটার।
তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? আচ্ছা 1 ইউনিটের ভ্যালু বার করে নাও। 1 ইউনিটের ভ্যালু হলো 30/5, মানে কাটলে হবে কত? 6 লিটার। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হবে 6 দুগুণ 12 লিটার, অর্থাৎ 12 লিটার অ্যাসিড ছিল। আর জল ছিল কত? 3 6 কত? 18 লিটার। তো জল ছিল এই 30 লিটার মিশ্রণের মধ্যে, অ্যাসিড ছিল 12 লিটার, আর 18 লিটার ছিল জল। এবার এই যে মিশ্রণটা, এই যে তোমরা অ্যাসিড আর জলটা পেলে 12 লিটার আর 18 লিটার, এর সাথে দেখো কি মেশাচ্ছে? এর সাথে আবার জল মেশাচ্ছে। কত লিটার জল ঢাললে? তো এর সাথে যদি আমি জল মেশাই, তো আমি ধরে নিচ্ছি x লিটার জল মেশাচ্ছে, এর সাথে x যোগ করলাম, যোগ করলে নতুন রেশিও কি হচ্ছে দেখো, বলেছে 2:5। তো নতুন রেশিও আমি এখানে বসাবো 2:5। এবার এটা ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবে। তো 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত? 6। তো কোনাকুনি গুণ করলে হবে 18 প্লাস এক্স এর ভ্যালু 5 6 কত? 30। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হবে 12 লিটার। তো অ্যান্সার হবে কি? কত লিটার জল মেশাচ্ছে? অপশন ডি, 12 লিটার জল মেশাচ্ছে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। তো এটা হলো বেসিক মেথড বলতে পারো। আরেকটা আছে রেশিও মেথড। রেশিও মেথডে কিভাবে সলভ করবে? তো ফার্স্টে দেখো এখানে বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে অ্যাসিড আর জলের অনুপাত কি বলেছে? 2:3। সেকেন্ড ক্ষেত্রে বলেছে অ্যাসিড, কিছু জল মেশানোর পর অ্যাসিড আর জলের অনুপাত হবে 2:5। তো এখানে দেখো কি মেশাচ্ছে? এখানে জল মেশাচ্ছে, তাহলে অ্যাসিডটা সব সময় এই রেশিওতে সেম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম মিশ্রণের ক্ষেত্রে অ্যাসিড আছে 2, এখানেও আছে 2, সুতরাং এখানে সেম আছে, তাই রেশিওর আমাদের চেঞ্জ করার দরকার নেই। তো এখানে খেয়াল করো যে কত লিটার জলের পরিবর্তন হয়েছে? তো 3 এর থেকে 5 হয়েছে, অর্থাৎ 2 ইউনিটের পরিবর্তন হয়েছে। তো এখানে দেখো প্রথমে কত ইউনিট অ্যাসিড এবং জলের মিশ্রণ ছিল, তো সেটা কোশ্চেনে বলা আছে কত? 30 লিটার। তো 3 আর 2, 5 এর ভ্যালু বলা আছে কত? 30 লিটার। একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 6 লিটার। আর এই 2 ইউনিটের ভ্যালু এখান থেকে বার করো, তো 2 ইউনিটের ভ্যালু হবে 6 ইন্টু 2, 12 লিটার হবে 2 ইউনিটের ভ্যালু। এটাই হবে অ্যান্সার। তো দুটো প্রসেস এখান থেকে দেখিয়ে দিলাম। লাস্টেরটা হলো রেশিও মেথড। রেশিও মেথড আর ফার্স্টে যেটা দেখালাম এটা হলো বেসিক মেথড। তো যার যেটা ভালো লাগবে সে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবে। চলে আসো পরের কোশ্চেন। দুটোই সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল বলে দিয়েছে কি? লসাগু আর গসাগুর গুণফল বলে দিয়েছে 24। সংখ্যা দুটোর অন্তর বলে দিয়েছে কি? সংখ্যা দুটোর অন্তর বলে দিয়েছে এখানে 2। সংখ্যা দুটো কি কি এখানে জানতে চাইছে। তো এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের যে সূত্রটা অবশ্যই জানতে হবে, সেই সূত্রটা এখানে আবার বলে দিচ্ছি, খেয়াল করবে যে সংখ্যা দুটির গুণফল বা দুটো সংখ্যার গুণফল বা সংখ্যা দ্বয়ের গুণফল, গুণফল সমান কি? গুণফল সমান হলো লসাগু ইনটু হবে গসাগু। তো লসাগু ইনটু গসাগু মানে বলতে পারি দুটো সংখ্যার, মানে যে দুটো সংখ্যার লসাগু গসাগু করা হচ্ছে সেই দুটো সংখ্যার গুণফল। তো এখানে দেখো লসাগু আর গসাগুর গুণফল বলে দিয়েছে কি? লসাগু আর গসাগুর গুণফল বলে দিয়েছে কত? গুণফল বলে দিয়েছে 24। এবার আমি ধরছি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। তো সেটা যদি আমি এই সূত্রে বসাই, তাহলে আমি বলতে পারি x ইন্টু y এর ভ্যালু, এখানে লসাগু ইন্টু গসাগুর গুণফল মানে 24, অর্থাৎ x y এর ভ্যালু কত? x y এর ভ্যালু হলো 24। তারপর বলছে সংখ্যা দুটোর অন্তর 2 হলে, তো আমি ধরে নিচ্ছি x বড় y এর থেকে। তো x যদি y এর থেকে বড় হয়, তাহলে x মাইনাস y এর ভ্যালু কত বলে দিয়েছে? x মাইনাস y এর ভ্যালু বলে দিয়েছে 2। এখান থেকে আমার বার করতে হবে যে সংখ্যা দুটো কি কি হবে। তো ফার্স্টে আমি বেসিক প্রসেস দেখাবো, তারপরে এই কোশ্চেনটা সলভ করার সব থেকে বেস্ট মেথড যেটা, সেটা লাস্টে বলবো। তো এখানে দেখো এখানে আমি এই এক্স ওয়াই, এই জায়গা থেকে আমি এক্স এর জায়গায় বসাবো x ইকুয়াল টু 24/y। তো এটা আমি এখানে পুট করব x এর জায়গায়, যে 24/y মাইনাস y ইকুয়াল টু হচ্ছে কত? 2। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে পাবে y যদি সবার সঙ্গে গুণ করি 24 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে? 2y। সবগুলো সমানের এক সাইডে নিয়ে আসলে হবে y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 24 আসছে। তো দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো এখান থেকে দেখো দ্বিঘাত সমীকরণটা আমি এখানে লিখছি y স্কয়ার প্লাস
2y মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে y স্কোয়ার 6y মাইনাস 4y দ্বিঘাত সমীকরণ যেমন ভাবে ভাঙে আশা করি প্রত্যেকেই জানো। তো y কমন নিলে এখান থেকে থাকছে y প্লাস 6 মাইনাস 4 কমন নিলে y প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে y মাইনাস 4, এখান থেকে পাচ্ছ y প্লাস 6 ইকুয়াল টু 0। 6 নেব না কারণ মাইনাস এসে আছে, তো y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হবে 4। তো এখান থেকে একটা সংখ্যা পেয়ে গেলাম, y এর ভ্যালু 4। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু আমি যে কোনো জায়গায় বসালেই পেয়ে যাব। তো আমি ফার্স্টের সমীকরণে বসাচ্ছি x সমান 2y বাই x সমান কি ছিল 2y। তো y এর ভ্যালু কত? সরি, x সমান এখানে ছিল কত 24 বাই y। তো 24 বাই y এর ভ্যালু কত পেয়েছি 4। তো 4 দিয়ে কাটো, তো এখানে পাচ্ছ 6। তো x এর ভ্যালু পেয়ে গেলে 6 আর 4। তো এখানে দেখো অপশন ডিতে আছে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এবার দেখে নাও যে এই কোশ্চেনটা করার সব থেকে বেস্ট মেথড, তোমাদের এক্সাম হলে বসে কিন্তু চোখ কান নাক তিনটেই কিন্তু খোলা রাখতে হবে, কারণ এইগুলো যদি তুমি মিস করো তাহলে তোমার টাইম টেকেন হয়ে যাবে এবং তুমি এই কোশ্চেনটা করতে গিয়ে আরো দুটো কোশ্চেন তুমি ছেড়ে আসতে হবে টাইমের অভাবে। তো দেখো কেন বলছি, এখানে দেখো বলেছে সংখ্যা দুটোর গুণফল কত, বলেছে সংখ্যা দুটোর গুণফল বলেছে 24। আচ্ছা, এখানে আমি কালারটা সবুজ নিয়ে নিই। সংখ্যা দুটোর গুণফল বলেছে কত? গুণফল বলে দিয়েছে 24, বিয়োগফল বলে দিয়েছে কি? বিয়োগফল বলে দিয়েছে 2। তো ফার্স্টে দেখো বিয়োগ করে 2 হচ্ছে কিনা অপশন গুলোর ক্ষেত্রে। তো এখানে দেখো 8 6 এর বিয়োগফল 2, 8 10 এর বিয়োগফল 2, 4 2 এর বিয়োগফল 2, 6 আর 4 এর বিয়োগফলও কিন্তু 2 হচ্ছে। এবার গুণ করে দেখো 6 আর 8 গুণ করলে 48 হচ্ছে, অপশন এ কেটে গেল। 8 10 গুণ করলে 80 হচ্ছে, অপশন বি কেটে গেল। আর 2 আর 4 গুণ করলে হচ্ছে কত 8, তো অপশন সিও কেটে গেল। একমাত্র যে অপশনটা পড়ে থাকছে 4 আর 6 গুণ করলে 24, অপশন ডি পড়ে থাকছে। অপশন ডি মার্কিং করবে, এত কিছু করার দরকার নেই, জাস্ট অপশন টেস্ট করবে, জাস্ট অপশন টেস্ট করবে এবং নেক্সট কোশ্চেনে মুভ করবে। চলে আসো পরের কোশ্চেনে। একজন লাইব্রেরিয়ান 60টি বই কেনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে 336 টাকা বেশি খরচ করলে আরো 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের গড় দাম 1 টাকা কম হতো। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম কত ছিল? তো আমি ধরে নিচ্ছি যে প্রথমে প্রথমে অর্থাৎ পূর্বে প্রতিটি বইয়ের দাম, প্রতিটি বইয়ের দাম আমি ধরে নিচ্ছি x টাকা করে ছিল। তো x টাকা করে যদি প্রত্যেকটা বইয়ের দাম থাকে, তো ফার্স্টে কিনেছিল কটা বই? 60খানা বই। তো 60 এর সাথে x গুণ করে দাও, তাহলে 60খানা বইয়ের দাম এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার এর সঙ্গে যদি তুমি 336 টাকা যুক্ত করো, অর্থাৎ 4টে বই কত টাকায় কিনেছিল? 336 টাকা যদি যুক্ত করো, তাহলে এখন টোটাল বইয়ের সংখ্যা কটা হয়ে গেল? টোটাল বইয়ের সংখ্যা 60, আর তার সঙ্গে আরো 4টে বই কিনেছে 64টা। তো এই 64টা বইয়ের দাম কি হচ্ছে? 64টা বইয়ের দাম আগে প্রত্যেকটা বইয়ের দাম যেটা ছিল তার থেকে 1 টাকা করে কমে গেছে, অর্থাৎ আগের গড় দামের থেকে 1 টাকা কমে গেছে, তাই আমি এর সাথে x-1 গুণ করছি। এবার এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করো, x এর ভ্যালু পেয়ে যাবে। তো এখানে হচ্ছে 60x 336 ইকুয়াল টু, এখানে 64 হচ্ছে, 60 আর 4 যোগ করলে তো এখান থেকে পাচ্ছ 64x মাইনাস কত হচ্ছে? মাইনাস 64। আর সমানের এক সাইডে সবগুলোকে নিয়ে আসলে হচ্ছে 64x মাইনাস 60s, আর এটাকে ওইদিকে নিয়ে গেলে হবে 336 প্লাস 64। তো 336 প্লাস 64 হবে কত? 400। আর এখান থেকে পাচ্ছ কত? 4x। তো 4x এর ভ্যালু কত? 400। 4 আর 400 কাটলে হয়ে যাচ্ছে 100, অর্থাৎ x এর ভ্যালু কত পেলে? 100। অর্থাৎ আগের বইয়ের গড় দাম কত ছিল? 100 টাকা করে ছিল। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। যদি জানতে চাইতো এখন বইয়ের গড় দাম কত হয়েছে, তো এখন x এর ভ্যালু পেয়ে গেছি 100 টাকা, আর এখন দাম হয়েছে 1 টাকা করে, আগের থেকে কমে গেছে, তো 100 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 99 টাকা। এটা হবে কি এখনকার প্রত্যেকটা বইয়ের গড় দাম। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে। এখানে দেখো কোশ্চেনটা দুভাবে দেওয়া আছে, এখানে আছে 0.75 আর এখানে আছে 7.5। একইভাবে এখানে খেয়াল করো 0.25 আর এখানে আছে 25। তো এক্সামের প্রেসারের জন্য অনেকে কি করে, এখানে ভাবে যে 0.75 ইন্টু 0.75, তারপরে আছে -2 ইন্টু 0.75 ইন্টু 0.225, অর্থাৎ এটা ভেবে নেয় a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার। তো এটাকে ডাইরেক্ট এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে ফেলে দেবে, 0.75 মাইনাস 0.25, তাহলে হচ্ছে কত 0.50 এর হোল স্কোয়ার, মানে 0.55 কত 5×5 = 25, 5×5 = 25, আর দশমিকের আগে দুটো শূন্য, তো এটা অ্যান্সার করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। তো খেয়াল করবে এখানে কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে, এই সূত্রেই তোমাদের সলভ করতে হবে। সূত্রটা হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই সূত্রে সলভ করতে হবে, তবে তার আগে দশমিক গুলোকে একটু কারেকশন করে নিতে হবে। অর্থাৎ এখান থেকে দশমিক গুলো আমি যদি কারেকশন করি 0.75, মানে আমি এখান থেকে লিখতে পারি 75/100, দুটো পয়েন্ট তুলে দিলে নিচে একের পিছনে দুটো শূন্য বসলো। একইভাবে এখানে 7.5, তো পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে বসবে কত 10, -2 ইন্টু এখানে আছে 7.5, তো এখানে বসবে কত 10, আর এখানে আছে 0.25, তো পয়েন্ট তুলে দিলে এখানে নিচে বসবে 100। একইভাবে এখানে 0.25 থেকে পয়েন্ট উঠে গেলে এর নিচে বসলো 100 ইন্টু 2.5 থেকে পয়েন্ট উঠে গেলে এখানে নিচে বসবে কত, নিচে বসবে 10। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকের নিচে কিন্তু 1000 করে আছে, অর্থাৎ এখানে 75 ইন্টু 75 নিচে আছে কত 1000। এখানে দেখো আছে 2 ইন্টু 75 ইন্টু 25, নিচে দেখো আছে কত 1000। এখানে দেখো আছে 25 ইন্টু 25 বাই নিচে কত আছে, নিচে আছে 1000। তো এই নিচে আছে 1000। তো এই 1000 গুলোকে আমি যদি কমন নিই বাইরে, 1/1000 আমি এখান থেকে কমন নিলাম, কমন নিলে এই নিচ থেকে 1000 গুলো এখান থেকে উঠে গেল। এবার ভেতরে দেখো এখানে কিন্তু সূত্র চলে আসছে, কোন সূত্র? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো সূত্র এখান থেকে অ্যাপ্লাই করব। সূত্র কি? সূত্র হলো এ মাইনাস বি এর হোল স্কয়ার, অর্থাৎ 75 মাইনাস 25 এর হোল স্কয়ার। তো এখান থেকে 1/1000 ইন্টু কি হচ্ছে 75 আর 25, 75 আর 25 বিয়োগ করলে হবে কত 50, 50 এর স্কয়ার মানে 50 ইন্টু 50, 0 0 এখান থেকে কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 5 2 এ 10, অর্থাৎ এখান থেকে আসছে 5/2, মানে 2.5। এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। তো আশা করি আজকে ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।